এই মৃত্যু পতাকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। আবার রবীন্দ্রনাথ বলছেন চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে আক্রান্ত। আমরা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে যে ফাঁসিবাদের আক্রমণ চলছে, যুদ্ধান্মাদনা চলছে, সেটা নিয়ে একটা পথসভা করছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানুষ অম্বিকেশ মহাপাত্র। তার নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে না। অম্বিকেশ বাবুর সঙ্গে এবং শুভ জোয়ারদারের সঙ্গে আমরা কথা বলে নেব এই মুহূর্তে গণতন্ত্রের ভূত এবং ভবিষ্যৎ নিয়ে। প্রথমে অম্বিকেশ বাবু, আপনাকে স্বাগতম। আপনি একটু আগে রবীন্দ্রনাথের সভ্যতার সংকটের কথা আপনার বক্তব্যে বলছিলেন, যে রবীন্দ্রনাথ কীভাবে তার শেষ জীবনে এসে দেখছেন যে বুর্জোয়া মানবতার প্রতি এতদিন তার আস্থা ছিল সেটা তাসের ঘরের মতো পড়ে যাচ্ছে। এই মুহূর্তে রবীন্দ্র চেতনা দিয়ে আমরা যুদ্ধের বিরুদ্ধে কীভাবে লড়বো, যদি একটু বলেন। না, আমরা যদি রবীন্দ্রনাথের ৮০ বছর বয়সে, পরিণত বয়সে সভ্যতার সংকট প্রবন্ধটা পড়ি, এবং আমরা সকলেই জানি রবীন্দ্রনাথের তার জীবনে এটা হচ্ছে শেষ প্রবন্ধ। তারপরে তিনি কবিতা লিখেছেন, কিন্তু প্রবন্ধ আর লেখেননি। সেখানে তিনি বলেছেন যে এই সভ্যতার সংকট থেকে রক্ষা করার জন্য কেউ একটা অংশ এগিয়ে আসবে। তিনি সেই মুহূর্তে দেখতে পাননি যে কারা এই প্রতিরোধ করবে, কারা এই সভ্যতার সংকটের রাহুমুক্তি ঘটাবে। তিনি দেখে যেতে পারেননি, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। কিন্তু তার সভ্যতার সংকটের মধ্যে তিনি এটাও লিখেছিলেন, তার রাশিয়া ভ্রমণের কাহিনী থেকে তিনি কিছু কথা লিখেছিলেন, এবং সভ্যতার সংকটের মুক্তি যেভাবে ঘটেছিল সেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর না দেখে যেতে পারলেও আমরা তার উত্তরসূরিরা সেটা জানি, যে ফ্যাসিস্ট শক্তির পরাজয় ঘটে এবং লাল ফৌজ আলটিমেটলি ফ্যাসিবাদকে পরাজয় ঘটায়। এই লাল ফৌজ কথাটা বললেই যেটা দাঁড়ায়, যে সাধারণ মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের সংখ্যাটাই তো বেশি। তাদের নেতৃত্বে যে লড়াইটা হবে, সেই লড়াইয়ের মধ্য দিয়ে মানবতার জয় ঘটবে, গণতন্ত্রের জয় ঘটবে, ফ্যাসিবাদের পরাজয় ঘটবে। কিন্তু ভারতবর্ষে তো কমিউনিস্ট শক্তিগুলো ভীষণভাবে উইক, এবং লাল ফৌজের বাস্তবতাও ভারতবর্ষের বেশিরভাগ কমিউনিস্ট ফোর্স মনে করে না। তারা মনে করে সংসদীয় সংগ্রামের ভেতর দিয়েই তারা ক্ষমতায় আসবে। তাহলে এখানে লাল ফৌজের বাস্তবতা কীভাবে কার্যকর হবে? এটা ঠিক, 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লাল ফৌজ, আর 2025 সালে লাল ফৌজের কোনো প্রাসঙ্গিকতা নেই। আপনি যেটা বললেন সঠিক। আর ভারতবর্ষ এত বৈচিত্র্যমূলক একটা দেশ, এত ভাষা, এত ধর্ম, এত বর্ণ, এত খাদ্যাভ্যাস, এত সংস্কৃতি, এত পরিধানের বৈচিত্র্য, এর মধ্যে লাল ফৌজের প্রাসঙ্গিকতাটা আমি তুলে আনতে চাইছি। অর্থাৎ সেই সময়কালে যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধের নিয়মকানুন যেমন ছিল, এখনকার সময়কালে তার অনেক কিছু পরিবর্তন ঘটেছে। কিন্তু এমন একটা শক্তি নিশ্চয়ই মানুষের ভেতর থেকে উঠে আসবে। আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ৮০ বছর বয়সে তিনি কিন্তু কোনো দেখতে পাচ্ছেন না, কিন্তু তার সত্ত্বেও কবিতা লিখেছিলেন যে হে মহামানব, কেউ একজন আসবে। তেমনি আমরাও আজকে কাউকে দেখতে পাচ্ছি না ভারতবর্ষের প্রেক্ষাপটে। আপনি যেটা বললেন, আপনার সঙ্গে আমি সুর মিলিয়ে কথাটা বলছি। কিন্তু একজন মানুষ হিসাবে আমি বিশ্বাস করি, এবং একজন বামপন্থী চিন্তা চেতনার সঙ্গে সংশ্লিষ্ট মানুষ হিসেবে আমি বিশ্বাস করি যে কেউ না কেউ এগিয়ে আসবে। এই যে নব্য ফ্যাসিবাদ একবিংশ শতাব্দীতে নবরূপে, নব কলবরে সামনে উপস্থিত হয়েছে, তাকে মোকাবিলা করার জন্য কোনো শক্তি উঠে আসবে। খুব ইম্পর্টেন্ট। সেই নিয়ে আমরা এখন অরুণাভ গাঙ্গুলির সঙ্গে কথা বলবো। আক্রান্ত আমরা এই সময় কী ভাবছে যুদ্ধের বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে। অরুণাভদা, আপনাকে স্বাগত। হ্যাঁ, আমার প্রথম যে প্রশ্নটা থাকবে আপনার প্রতি, সেটা হচ্ছে এই যে যুদ্ধ, ধরবেন এটা ভাই, এই যে যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা তো ভারত সরকারও বলছে না যুদ্ধ। তাহলে এই যুদ্ধ পরিস্থিতিটা তো আসলে মিডিয়া তৈরি করা একটা খেলা, উগ্র জাতীয়তাবাদ তৈরি করার একটা খেলা। ভারত সরকারও তো অফিসিয়ালি এটাকে যুদ্ধ বলছে। দেখুন, এখানে মূলত যেটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে ধর্মীয় মৌলবাদের মদতপুষ্ট জঙ্গি হানা বা তাদের কার্যকলাপ দুটো দেশের মানুষের শান্তিকে বিঘ্নিত করেছে এবং একটা যুদ্ধ জিগির বা উন্মাদনা তৈরি করেছে। যুদ্ধ কাকে বলে আর কাকে বলে না, ওরকম কোনো নির্দিষ্ট সীমারেখা থাকে না। কারণ যখন পারস্পরিক হানা বিদ্বেষ বাড়তে থাকে, তখন মনোজগতে একটা যুদ্ধ চলতে থাকে, সেটা যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটাতে পারে।
যুদ্ধ নিয়ে আমার মূল আপত্তির জায়গাটা হচ্ছে এইটা যে এটা যদি ধরেও নেওয়া হয়, ব্যবস্থা নেওয়া উচিত। নিরীহ কতগুলো পর্যটককে খুন করা হয়েছে, কিন্তু সেটা কখনোই যে কারণে ঘটনাগুলো ঘটছে এরা বদলা নিতে যতটা ব্যস্ত, তাতে কি সেটার বদল ঘটছে? আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পাকিস্তানের এই যে জঙ্গি, মূলত আগে বলে রাখি ভারতবর্ষ আর পাকিস্তান এক নয়, তার কারণ পাকিস্তানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাই চলে না। ওখানে এক ধরনের মিলিটারি শাসন, অর্থাৎ ওখানে মিলিটারি ব্যবস্থা চলে, ওখানে গণতন্ত্র বলে কিছু নেই। এবং সরকার নির্বাচিত থাকলেও মূলত ওখানে মিলিটারিদের কর্তৃত্বটাই বেশি, তাদের নিয়ন্ত্রণেই তাদের সরকার চলে। এত দারিদ্র, এত বেকারত্ব, এত অশিক্ষা নিয়ে কি গণতন্ত্র সার্ভাইভ করতে পারে? গণতন্ত্রের মূল শক্তি তো হচ্ছে গ্রহণের ক্ষমতা। মানুষের এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য আপনি যেটা বলতে চাইছেন তার প্রধানতম দায় হচ্ছে স্বৈরতন্ত্র। স্বৈর শাসন মানুষের কখনো সাম্য আনতে পারে না, কারণ সেখানে মুষ্টিমেয় কিছু মানুষের অর্থ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। এবং পাকিস্তানের সাথে ভারতের ওইভাবে তুলনা চলে না। পাকিস্তান সম্পূর্ণভাবে একটি বারবারই দেখা গেছে সেখানে গণতন্ত্রের থেকে স্বৈর শাসন এবং গণতন্ত্রের থেকে অনেক বেশি হচ্ছে মিলিটারি শাসন। কিন্তু যুদ্ধ নিয়ে সাম্প্রতিককালে যে উন্মাদনা দেখানো হলো, ভারতবর্ষের অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কিছু সংবাদ মাধ্যম যা ভারতবর্ষের মানুষকে একটা উন্মাদনার দিকে ঠেলে দিল, এটা অত্যন্ত বিপজ্জনক। এটা যুদ্ধের থেকেও বেশি বিপজ্জনক বলে আমি মনে করছি। তার কারণ ভারতবর্ষের সেনাবাহিনী তারা যেভাবে এই লড়াইটা লড়লেন সেটা এক ধরনের লড়াই, সেটা অনেক পরিশীলিত, পরিমিত এবং অনেকটাই দায়িত্বশীল। কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে একটা শ্রেণী নতুন করে গড়ে উঠল যারা ভারতবর্ষের মানুষকে যুদ্ধ উন্মাদনা দিয়ে ওই মৌলবাদীদের তৈরি যে ব্যবস্থা, অর্থাৎ বিভাজন তৈরি করা ধর্মের ভিত্তিতে, সেইটা ভারতবর্ষে তৈরি করছেন। এবং তাতে পাকিস্তানিরা যেটা চাইছে, ভারতবর্ষকে আর একটা পাকিস্তান তৈরি করতে চাইছে। ভারতবর্ষের অভ্যন্তরে একটা শক্তি, একটা বড় শক্তি, তারা চাইছে ভারতবর্ষটাকেও পাকিস্তান তৈরি করতে। এবং তারাই যারা শান্তির কথা বলছে তাদেরকে গদ্দার বলছে। আসলে তারাই ভারতবর্ষের সবচেয়ে বড় গদ্দার, যারা ভারতবর্ষটাকে বিভক্ত করতে চাইছে ধর্মের ভিত্তিতে, যারা ভারতবর্ষের শান্তিকামী মানুষকে আঘাত করতে চাইছে, যারা ভারতবর্ষের এই জঙ্গিদের দ্বারা, সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হওয়া, যে নিহত হলো তার স্ত্রীকে আক্রমণ করছে, যারা সেনাপ্রধানের বাড়িকে আক্রমণ করছে, তারাই ভারতবর্ষের মূল গদ্দার এবং ভারতবর্ষের মানুষকে বিভক্ত করতে চাইছে। এইটা এই মুহূর্তে ভারতবর্ষের একটা বড় বিপদ। অসাধারণ জায়গায় উনি আমাদের নিয়ে গেলেন এবং সেখান থেকে এই প্রশ্নটা গভীরভাবে আসে যে ভারতবর্ষর একটা, আমরা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার আমাদের বলেছিল 370 ধারা উঠে গেলে আর সন্ত্রাসবাদ থাকবে না, ডিমনিটাইজেশন হয়ে গেলে আর সন্ত্রাসবাদ থাকবে না। তাহলে কি কেন্দ্রীয় সরকারের কাশ্মীর নীতি সম্পূর্ণ ব্যর্থ? দেখুন, সন্ত্রাসবাদ সারা পৃথিবী জুড়ে আছে কম বেশি, এবং আপনি যদি সেইভাবে দেখেন সেটা বেশিরভাগ জায়গায় স্টেট স্পন্সর্ড, অর্থাৎ রাষ্ট্রই সেটাকে মদত করে। যেমন আমার দেশে বেশ কিছু সন্ত্রাসবাদ দমন আইন আছে। এই সন্ত্রাসবাদ দমন আইনকে আমার দেশে যতটা প্রয়োগ করা হয়েছে তার 1% সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়, তার 99% হচ্ছে প্রতিবাদীদেরকে দমন করবার জন্য। প্রতিবাদ রাষ্ট্রকে প্রশ্ন করলে রাষ্ট্রের প্রতিবাদীদের দমন করবার জন্য সন্ত্রাসবাদ বিরোধী আইনকে সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে। এটা ভারত সরকারের তথ্যই হচ্ছে তাই বলছে। ফলত 370কে প্রত্যাহার করে নিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদ মোকাবিলা করবার যে ভাবা হয়েছিল সেটা অন্য একটা রাজনৈতিক খেলা, তা দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা করা যায় না। সন্ত্রাসবাদের যে উৎস, সন্ত্রাসবাদের যে জঙ্গি হানার যে উৎস, এ ভীষণ ট্র্যাজিক ব্যাপার। আপনি যদি দেখেন তাহলে এন্টার ইহুদিরা একটা সময় তারা জার্মান থেকে, ইউরোপ থেকে উৎখাতিত হয়ে চলে এলো ইসরায়েলে। আজকে আবার সেই জায়নবাদ, সেই মৌলবাদ, তারা গাজার নিরীহ মুসলিমদেরকে হত্যা করলো। আবার পাকিস্তানের মুসলিম মৌলবাদ, তারা ভারতবর্ষের নিরীহ পর্যটকদেরকে হত্যা করলো। তাহলে এই যে মৌলবাদ, এই ধর্মীয় অন্ধত্বতা, উগ্র জাতীয়তাবাদ, যা থেকে
সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে। আমার প্রশ্ন, আমার দেশের শাসক দল তারা কি মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত? তারা কি উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত? তা যদি না হয় তাহলে সন্ত্রাসবাদ দমন করা সম্ভব নয়। আর দুটো খুব একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা আছি, এবং সেই জায়গা থেকে এই প্রশ্নটা গভীরভাবে আমাদের সামনে উঠে আসে যে আজকে যারা ভারতবর্ষে ক্ষমতায় রয়েছেন তাদের পূর্বপুরুষদের আমরা স্বাধীনতা সংগ্রামে খুঁজে পাইনি। আরএসএসের কোনো নেতার নাম কেউ স্বাধীনতা সংগ্রামী হিসেবে বলতে পারবে না। ফলে আজকে যারা ভারতবর্ষকে শাসন করছেন তাদের কাছ থেকে কি আমরা এই প্রত্যাশাও রাখতে পারি যে তারা মৌলবাদকে দমন করবেন? কেননা ভারতের স্বাধীনতা সংগ্রামের কারেন্টের সঙ্গেই তো তাদের কোনো যোগাযোগ ছিল না। না, শুধু স্বাধীনতা আন্দোলন বলে নয়, আমি তাদের কাছে এই প্রত্যাশা রাখতে পারি না, কারণ তাদের দর্শন, ঘোষিত দর্শনটাই হচ্ছে এক ধরনের স্বৈর শাসনের ব্যবস্থা। তাদের ঘোষিত দর্শনই হচ্ছে যে ধর্মভিত্তিক মানুষকে বিভক্ত করা। তা যাদের ঘোষিত দর্শনটাই হচ্ছে ধর্মভিত্তিক মানুষকে বিভক্ত করা এবং ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরির কথা, মানে যেটাকে তারা ব্যবহার করতে চাইছে, সেটা ভারতবর্ষের ঐতিহ্য বিরোধী তো বটেই, এবং তারা কখনোই মৌলবাদকে ধ্বংস করতে পারে না, কারণ তাদের মতাদর্শটাই রয়েছে মৌলবাদীর ওপর। ধর্মান্ধতা, মৌলবাদ এবং উগ্র জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে যে দল চলছে তারা উগ্র জাতীয়তাবাদ, মৌলবাদ এবং সন্ত্রাসবাদকে কখনোই মোকাবিলা করতে পারবে না। ফলে সেই প্রত্যাশা আমি তাদের উপর রাখছি না। আর ব্রিটিশ শাসনের কথা আপনি যেটা বললেন সেটা বলি, সাম্প্রতিক যে ঘটনা আপনি দেখলেন, সেই সাম্প্রতিক ঘটনায় মার্কিন সরকার বলে দিচ্ছে, ট্রাম্প বলে দিচ্ছে যে যুদ্ধবিরতি হয়ে যাচ্ছে, তার কোনো প্রতিবাদ করতে পারছে না ভারত সরকার। ভারত পাকিস্তানের বিষয় ভারত পাকিস্তান নিজেরা বুঝে নেবে, এটা এমনকি রাষ্ট্রসংঘও বলছে না, ট্রাম্প বলছে, যেটা সিমলা চুক্তির ভিত্তি ছিল। তাহলে সিমলা চুক্তির ভিত্তিকে লঙ্ঘন হচ্ছে, রাষ্ট্রসংঘের ভূমিকা লঙ্ঘন হচ্ছে, সেখানে শুধুমাত্র ট্রাম্প বলে দিচ্ছে, তার একটা ন্যূনতম প্রতিবাদটুকু পর্যন্ত করতে পারছে না। এবার একটু অন্য প্রশ্নে যাই। আমি প্রতিবাদ দেখেছি বামপন্থী, মানে যে কোনো আক্রান্ত, আমরা নিজেদের বামপন্থী বলে কিনা জানি না, কিন্তু যে কোনো ধরনের গণতান্ত্রিক শক্তি স্ট্রিট কর্নারগুলো একই ধরনের একটা বোরিং ফরম্যাটে হয়। আপনাদের স্ট্রিট কর্নারেও আমি নতুন কিছু জায়গা খুঁজে পেলাম না। এটা কি চিন্তার একটা, চৈতন্যের একটা দাসত্ব? এটা একটা ফরমেশন চলছে। হ্যাঁ, এটা একটা ফরমেশন। চিন্তার ক্ষেত্রে চিন্তা ভাঙা অত্যন্ত জরুরি, নতুন নতুন ভাষ্য গড়ে ওঠা জরুরি, নতুন ন্যারেশন তৈরি হওয়া অত্যন্ত জরুরি, এটা আমি মনে করি। এবং সেটা একটা প্রক্রিয়া, একটা জার্নি, সেটা চলছে, একদম নয়। আর আমাদের আক্রান্ত আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম কোনোটাই নয়, এটা একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম, এটা কোনো গণসংগঠনও নয়। ফলে আক্রান্ত বিভিন্ন মানুষের তাদের নিজের অভিজ্ঞতা থেকে তাদের নিজেদের মত প্রকাশ করছে। এখানে কোনো নির্দিষ্ট ডক্ট্রিন নেই যে একটা নির্দিষ্ট লাইনেই তাকে কথা বলতে হবে। কিন্তু নির্দিষ্ট যদি ডক্ট্রিন না থাকে তাহলে কি সে ফিলোসফিক্যাল লড়াই আদৌ করতে পারে? ডক্ট্রিন তো ফিলোসফিক্যাল লড়াই করবে, কেন উগ্র জাতীয়তাবাদ তো একটা ডক্ট্রিন, দুর্নীতি তো একটা ডক্ট্রিন। ডক্ট্রিন ছাড়া কি আপনি উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়তে পারেন? দেখুন, বহুত্ববাদ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কথা বলবার স্বাধীনতা এবং আর্গুমেন্ট করবার, যুক্তিতর্ক করবার একটা স্পেস দরকার আছে, যেটা না থাকলে কিন্তু কোনো মতকেই কোনোভাবেই কিন্তু মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা হয় না। তাহলে কিন্তু সবসময় রাষ্ট্রীয় আধিপত্য এবং কর্পোরেট আধিপত্যই জারি থাকে। সেখানে বহুত্ব মত, সব মানুষের মত প্রকাশের অধিকারকেও রক্ষা করাও কিন্তু মৌলবাদের বিরুদ্ধে লড়াই করবার একটা অন্যতম কাজ।